আসন, মসনদ, সিংহাসন, গদি এই শব্দগুলো শুনলেই চোখের সামনে প্রতীয়মান হয় মহা ক্ষমতাধর কোনো শাসকের ছবি। ইতিহাস পরিক্রমায় শাসকের সংজ্ঞা, ধরন এবং ক্ষমতার পরিধি বদলালেও বদলায়নি এদের গুরুত্ব। মুকুটহীন রাজা যেমন বেমানান, তেমনি মসনদবিহীন সম্রাটও ঠিক রাজকীয় সুলভ নয়। যদিও সরাসরি ক্ষমতার সাথে সংযোগ নেই, তবুও এই প্রতীকী আসন যেন শাসকের সকল ক্ষমতা শংসাপত্র। আর সেই জন্যই ইতিহাসের পাতায় সাম্রাজ্যের পাশাপাশি মুঘলদের ময়ূর সিংহাসন, চীনের ড্রাগন সিংহাসন, ভ্যাটিকান সেন্ট পিটারের সিংহাসন, মহীশূরের সিংহাসন নাম সমান গুরুত্বের সাথে উচ্চারিত হয়। কিন্তু এই সিংহাসন বা মসনদগুলো আদতে এক একটি চেয়ার বা কেদারা ব্যতীত আর কিছুই নয়। নানা সংস্করণে নানা আকার এইসব চেয়ার আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করেছেন। তবে এখানে আলোচনা কোনো ময়ূর সিংহাসন বা গদি শোভা পাবে না। নিতান্তই এক সাধারণ চেয়ার। নাম হিসাবে বলা যায় মনোব্লক চেয়ার। ঘরে বাইরে দৈনন্দিন জীবনে একে আমরা প্লাস্টিকের চেয়ার বলে সম্বোধন করি। তবে একথা হলফ করে বলা যায়, রাজদরবারে অধিকার না পেলেও এই চেয়ারের ঐতিহাসিক গুরুত্ব কোনো অংশে কম নয়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্লাস্টিক চেয়ারের মডেল নাম মনোব্লক। তা হয়তো অনেকের কাছে নতুন তথ্য। মনোব্লক শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। মনো অর্থ এক এবং ব্লক শব্দের অর্থ ছাঁচ। সাধারণত একটি ছাঁচ থেকেই এই চেয়ারের নির্মাণ করা হয় বলে এর নাম রাখা হয়েছে মনোব্লক চেয়ার। অতি সাধারণ ও সরল ধরনের এই চেয়ারের কথা প্রথম কে ভেবেছিলেন তা সঠিকভাবে বলা যায় না। এমনকি এর আসল উদ্ভাবকের নাম ও ঠিকানা নিয়েও বিতর্ক রয়েছে। 1946 সালে কানাডিয়ান নকশাকার ডগলাস সিম্পসন এমন একটি চেয়ারের নমুনা তৈরি করেন যা বর্তমান যুগের মনোব্লকের ন্যায় একটি ছাঁচের আদলে তৈরি। কিন্তু এ ধরনের চেয়ার বাণিজ্যিকভাবে উৎপাদন করার মতো ঢালাই প্রযুক্তি ছিল না। ফলে তা চিন্তাপ্রসূত চেয়ার সেলফ শিল্পের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে। 60-এর দশকের এই দৃশ্যপট পরিবর্তন আনলো আরেক চেয়ার, যার মডেলের নাম পেন্টন্ট। ডেনিশ নকশাকার ভার্নার পেন্টন্ট এই চেয়ারগুলো তৈরি করেন। ইংরেজি বর্ণের এস আকারের এই চেয়ারগুলো রাতারাতি বিখ্যাত হয়ে গেল এর সরলতা ও নান্দনিকতার বৈগুণ্যে। একে ইতিহাসের প্রথম নকশা করা প্লাস্টিকের চেয়ার হিসেবে চিহ্নিত করা হয়। আর তখন প্রযুক্তির অগ্রগতির কারণে এ ধরনের চেয়ার বাণিজ্যিক আকারে নির্মাণ করাও সম্ভব ছিল। এর ফলে শিল্পকর্মের গণ্ডি পেরিয়ে এটি আসবাবপত্র হিসাবে পরিচিত হলো। পেন্টেন মডেলের চেয়ারগুলো এখনও ভিট্রা নামে এক সুইস কোম্পানির উৎপাদন করে আসছে। পেন্টেনের শিল্পকর্ম সংস্করণ নিউ ইয়র্ক, লন্ডন, বার্লিন এবং কোপেনহেগেনের জাদুঘরগুলোতেও দেখা মিলবে। মনোব্লকের বিবর্তনের পরের ধাপ আসলো ফুতিল 300 মডেলের চেয়ার। এর নকশা করেন ফরাসি নকশাকার অরি মাসুনে। তার উদ্দেশ্য ছিল সাদা প্লাস্টিকের চেয়ারকে জীবনধারার অংশ হিসাবে প্রতিষ্ঠিত করা। এই চেয়ারগুলো উৎপাদনে সাশ্রয়ী হলেও বাজারে প্রতিষ্ঠিত হতে এটির আরও কয়েক বছর লেগে যায়। 1983 সালে বের হয় রেসিন গার্ডের চেয়ার। এই মডেলের চেয়ারগুলো ক্রেতাদের নিকট সমাদৃত হয়। এর মাধ্যমে শুরু হয় মনোব্লক চেয়ারের বাজারে জয়ের যাত্রা। এরপর ক্রেতার চাহিদার সাথে সাথে মনোব্লকের নকশা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। একসময় বাজারে ছাড়া হয় টিপটন চেয়ার ও লা মারিয়া চেয়ার। লা মারিয়া ছিল পলিকার্বনেটের তৈরি প্রথম চেয়ার। টেকসই ও মজবুত এইসব চেয়ারেও ক্রেতাদের নিকট জনপ্রিয় হয়ে যায়। 2006 সালে বের হয় ব্রাজিলিয়ান ক্যাফে চেয়ার। স্প্যানিশ নকশাকার মার্টি জিউ বের করেন রেসপেক্ট চিফ ফার্নিচার চেয়ার। দামে সস্তা এবং সহজে একাধিক চেয়ার এক স্থানে রাখা যায় বলে এটি বিভিন্ন পার্টি, সমাবেশ, অনুষ্ঠানে ব্যবহৃত হতে থাকে। এর পরের গল্পটা সহজ। ছড়িয়ে পড়তে থাকা মনোব্লক আজ পৃথিবীর সকল প্রান্তে ব্যবহৃত হচ্ছে দৈনন্দিন আসবাবপত্রের অংশ হিসাবে। ময়ূর সিংহাসনের মতো বাহারি কারুকার্য, রাজকীয় মূল্য বা ঐতিহ্য কোনোটিই নেই এইসব চেয়ারের। কিন্তু তারপরেও ইতিহাস গড়ে ফেলল এরা। সেই ইতিহাস বিশ্বায়নের ইতিহাস, সহজলভ্যতার ইতিহাস। এমনকি এই চেয়ারের উৎপাদনের প্রয়োজন পড়ে না অতিরিক্ত জনবলের। উন্নত মানের ফ্যাক্টরিগুলোতে মাত্র একজন দক্ষ কর্মী যান্ত্রিক উপায়ে চেয়ার তৈরি করতে পারেন। উৎপাদনে খরচ কম থাকায় এদের বাজার মূল্য প্রতিটি পেশার মানুষের নাগালের মধ্যে থাকে। বিশ্বায়নের প্রধানতম কারণ হিসেবে অর্থনৈতিক সুবিধাকে ব্যক্ত করা যায়।
বিজ্ঞান বিষয়ক লেখক সুসান ফ্রেঙ্কেল তার প্লাস্টিক আর টক্সিক লাভ স্টোরিতে লিখেছেন, দেউরি, সুইমিং পুল সংলগ্ন উঠান কিংবা সারা বিশ্বে ছড়িয়ে থাকা হাজারো পার্ক, ব্যাংকক থেকে বোস্টন সর্বত্র দেখা মিলবে এই মনোব্লক চেয়ারের। ঘূর্ণিঝড়ের ঘূর্ণি কিংবা সুনামি আগ্রাসনের শিকার হয়ে সৈকতের বালিতে আছড়ে পড়তে দেখা গেছে পৃথিবীর অন্য প্রান্ত থেকে ভেসে আসা মনোব্লককে। এমনকি সাদ্দাম হুসেনের আত্মগোপনের স্থান এবং আবু গারিব কারাগারের আঙিনা পর্যন্ত এই মনোব্লকের অস্তিত্ব দেখা গেছে। কমিউনিজমের হীরকজয়ন্তী উৎসবে মনোব্লকের আসন থেকে দাঁড়িয়ে করতালি দিয়েছে চীনারা। অপরদিকে বারাক ওবামার বিজয়ে মনোব্লকে আসীন কেনিয়ানদের উৎসাহ ছিল দেখার মতো। উত্তর কোরিয়ায় কোকাকোলার মতো বৈশ্বিক ব্র্যান্ডের ঠাঁই মেলেনি, কিন্তু সেখানে দিব্যি ব্যবহৃত হচ্ছে এই চেয়ার। মনোব্লক চেয়ারগুলো সব অঞ্চলে মানুষের জীবনধারার সাথে মিশে গেছে। অনেকের নিকট এ ধরনের চেয়ার আরামদায়ক না হতে পারে, কিন্তু বড় আকারের সভা কিংবা অনুষ্ঠানে এই সব চেয়ার দিন দিন জনপ্রিয় থেকে জনপ্রিয়তর হয়ে উঠেছে। পৃথিবীতে অর্থনৈতিক বৈষম্য অত্যন্ত প্রকট। সামাজিক বিজ্ঞানীদের ধারণা, অর্থনৈতিক বৈষম্য এবং অর্থনৈতিকগতভাবে কিছুটা পিছিয়ে থাকা সম্প্রদায় যতদিন থাকবে ততদিন এ ধরনের চেয়ার সমাজে বড় একটা অংশের নিকট সমাদৃত হতে থাকবে। এই মন্তব্যকে ইতিবাচক এবং নেতিবাচক দুভাবেই নেওয়া যায়, কিন্তু একথা অস্বীকার করা উপায় নেই যে বৈচিত্র্যপূর্ণ এই মানব সভ্যতার সর্বস্তরে মানুষের নিকট সমানভাবে সমাদৃত হওয়ায় হাতে গোনা কয়েকটি বস্তুর মধ্যে আছে এই মনোব্লক চেয়ার। এ যেন বিশ্বায়নের অন্যতম প্রতীক। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি নাগরিক গণমাধ্যম বিষয়ক গবেষক ইথান জ্যাকারম্যান বলেছেন, কার্যত প্রতিটি বস্তু সময় ও অবস্থানের সাক্ষী। সোজা কথায় বললে, একটি বস্তু দেখলে আপনি সেটার সময়কাল এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটি ধারণা পান। একটি সকেট, ভোগ্যপণ্যের গায়ের মোড়ক, কাপড় চোপড় এসব কিছু যাচাই করে আপনি ধারণা করতে পারেন কোনো ছবি 1970 সালে তোলা হয়েছে নাকি গত সপ্তাহে তোলা হয়েছে, সুইডেনে তোলা হয়েছে নাকি সেনেকটাডিতে। কিন্তু এই মনোব্লক চেয়ারগুলো হচ্ছে হাতে গোনা কিছু বস্তুর মধ্যে একটি, যেগুলো আপনি একদমই দেখে বলতে পারবেন না এটি কোথাকার ছবি বা কবেকার ছবি। মনোব্লকের সরল নকশা অনেকের নিকট কালজয়ী হতে পারে, কিন্তু বহু শিল্পী ও গবেষকের নিকট এই ধরনের নকশা করা বস্তুত মূলত মানব সংস্কৃতি ও শিল্পের জন্য ক্ষতিকর। কেউ কেউ বলেছেন, মনোব্লক চেয়ারের মতো টেকসই এবং সরল নকশার বস্তু তৈরি হয়ে বহুল প্রচলন হওয়া মানে মানুষের নকশা করার ক্ষমতা সীমাবদ্ধ হয়ে পড়েছে। অনেকের কাছে এ ধরনের চেয়ারের নকশা হওয়ার অর্থ দাঁড়ায় মানুষ তার সেরা নকশা ইতিমধ্যে সৃষ্টি করে ফেলেছে। প্রতিটি বস্তু মানব সভ্যতার সময়কালে সাক্ষী হিসাবে বিবেচ্য হয়। মনোব্লক নিয়ে আরেকটি অভিযোগ আছে। সহজলভ্য ও নানান মডেলের বৈচিত্র্য থাকার পরেও এই চেয়ার ঠিক সৌন্দর্যের বর্ধনে সহায়ক নয়। বিশেষ করে ইউরোপের ঐতিহ্যবাহী নগরী এবং স্থাপনাগুলোতে একটা মনোব্লক চেয়ারের উপস্থিতি যেন বড্ড বেমানান। আর এই অভিযোগের আমল নিয়ে সুইজারল্যান্ডের বার্সেল শহরের দোকানপাট এবং অন্যান্য স্থাপনায় এই চেয়ার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল 2008 থেকে 2017 সাল পর্যন্ত। তবে মনোব্লকের পক্ষেও আছেন বহু শিল্পী। তাদের মতে মনোব্লক চেয়ার কালজয়ী শিল্পকর্ম। মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে এই চেয়ারগুলো টিকে থাকবে যুগের পর যুগ। একসময় এই চেয়ারেও আমাদের ঐতিহ্যের অংশ হিসাবে চিহ্নিত থাকবে। এক সাধারণ চেয়ার নিয়ে কত কথা, কিন্তু আসল বিপদের কথাটাই যেন বলা হলো না। মনোব্লক চেয়ারগুলো প্রধান উপাদান হচ্ছে পলিপ্রোপাইলিন, যা পচনশীল বা জীবাণু বিয়োজ্য নয়। এর ফলে এগুলো হাজার হাজার বছর ধরে আমাদের পরিবেশে টিকে থাকবে এবং ভারসাম্য নষ্ট করবে। ইতিমধ্যে প্লাস্টিক দূষণের কারণে আমাদের পরিবেশ বিপর্যস্ত। নানা রকমের প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহারের পর আমরা যত্রতত্র ফেলে দিয়ে পরিবেশের সমূহ ক্ষতি সাধন করেছি। 2006 সালে করা এক জরিপে জানা যায়, আমাদের সমুদ্রপৃষ্ঠের প্রতি বর্গমাইল অঞ্চলে প্রায় 46,000 প্লাস্টিকজাত বর্জ্য উপস্থিত রয়েছে। বর্তমানে এই ভয়ঙ্কর চিত্র যেন ভবিষ্যতে কোনো বড় বিপদের হাতছানির কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। মনোব্লক চেয়ারগুলো পৃথিবীর সর্বত্র ব্যবহৃত হয়। এর ফলে এগুলো প্লাস্টিক দূষণের অন্যতম মাধ্যম হিসাবে সাব্যস্ত। তাই এই ধরনের চেয়ার পরিবেশসম্মত নয় এবং বহুল প্রচলনে আমাদের পরিবেশের জন্য সুখকর কিছু জানান দেয় না। এর সমাধান হিসাবে চেয়ারগুলো পুনর্ব্যবহারযোগ্য করে তোলা খুব জরুরি। তাছাড়া
সহজলভ্য ও টেকসই বিকল্পের চেয়ারের প্রচলন করাও দরকার। মনোব্লক চেয়ারের ব্যবহারে সেক্ষেত্রে সীমিত রাখাও সহজতর হবে। নানান তর্ক বিতর্কের পরে একটি সত্যই আমাদের চোখের সামনে ধরা দেয়, তা হচ্ছে মনোব্লক চেয়ারের ইতিহাসে সবচেয়ে সহজলভ্য, টেকসই ও জনপ্রিয় চেয়ার। ব্রিটিশ স্থপতি পিটার স্মিথসনের মতে, মানুষ যখন একটি চেয়ারের নকশা করে তখন সে একটি সমাজ ও নগর জীবনের মিনিয়েচার সংস্করণে নির্মাণ করে। তার এই মতামত থেকে বাদ যাবে না মনোব্লক চেয়ারও। এই চেয়ারও একটি সমাজ এবং সময়ের কথা বলে, যে সমাজ সম্ভাবনায় পরিপূর্ণ এবং যেখানে নিত্য প্রয়োজনীয় উপাদানগুলো মানুষের হাতের নাগালে রয়েছে। প্লাস্টিকের আবিষ্কার এবং ব্যবহার আমাদের জীবনধারার যে বিপ্লবের ডাক দিয়েছে, সেখানে মনোব্লক চেয়ারের অবস্থান সর্বজনীন। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।